সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সমসাময়িক বিষয় টক শো অন্তরালের আলাপে। আর আমাদের আজকের অন্তরালের আলাপে উপস্থিত আছেন বাংলাদেশের রাজনীতির একজন অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে সমসাময়িক রাজনীতি নিয়েই কথা বলতে চাই। আপনার কাছে প্রথম প্রশ্ন, যে গত 2 বছরের পরিবর্তিত বাংলাদেশে নানা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আজকে যে মুহূর্তে আমরা 2026-এর অগাস্টে বসে আছি, এই মুহূর্তের বাংলাদেশের রাজনীতি বা রাজনৈতিক স্পেস নিয়ে আপনার অভিমতটা দিয়ে শুরু করতে চাই, যে রাজনৈতিক স্পেসটা কেমন একটা স্পেস রাজনীতিক একেবারে একপেশে, মানে মানে বোঝা যাচ্ছে যে যেটাকে কনজারভেটিভ বা রাইট উইং বলা হয়, রক্ষণশীল এরাই সম্পূর্ণ রাজনৈতিক স্পেসটা ধরে আছে। বিএনপি হলো আপনার মধ্যপন্থী, কিন্তু ইনক্লাইন টু রাইট, আর তার বাকি যারা সবই প্রায় রাইট। আর একমাত্র কমিউনিস্ট পার্টিকে এখানে রাখা হয়েছে, এই রাজনৈতিক স্পেস দেওয়া হচ্ছে। এটা খুবই নেগলিজেবল তাদের রোল হয়। ফলে স্পেস বলতে যেটা লিবারালস এবং সেন্টার থেকে লেফট বা এরপরে যারা আছেন লিবারালস বলতে যাদেরকে বোঝা যায়, এদের প্র্যাকটিক্যালি কোনো স্পেস দেওয়া হচ্ছে না। এটা আমাদের দেশের এই মুহূর্তে আমার মনে হয় জনসংখ্যার 50% চেয়েও বেশি মানুষ এখন মোটামুটি রাজনৈতিক কোনো সুযোগ সুবিধা বা রাজনৈতিক কোনো অধিকার তেমন কিছু লাভ করছেন না, বরং নানান ধরনের নির্যাতন নিপীড়নমূলক তারা করছেন এবং তারা নানান ধরনের বিপদ আপদে পড়ছেন। তাদের মানে দোষর আখ্যা দিয়ে তাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করাচ্ছে, তাদেরকে মানে ব্যক্তিগতভাবে বা তাদের পরিবার সহ বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে মারপিট করা হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে বিভিন্নভাবে, মব তৈরির মাধ্যমে বিভিন্ন কায়দায়। তো এমনকি তাদেরকে যে কতগুলো মামলা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মামলার কোনো ইনকোয়ারি ছাড়া, কোনো কিছু ছাড়া তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে জেলখানায় রাখা হচ্ছে। যখন আবার জামিন দেওয়া হচ্ছে, জামিনের পরে তাদেরকে আবার শোন অ্যারেস্ট করে আরেকটা মামলা রেখে দেওয়া হচ্ছে। এবং যার যত কিছু যে দোষের কারণেই হোক বা যে প্রতিহিংসা চরিত্রার্থর কারণেই হোক, কিন্তু আলটিমেটলি ঘটনা দেখা গেল যে ওই 24শে আগস্টের পরে বা ওই আন্দোলন, 24শে জুলাইয়ের যে আন্দোলন, তার ওখানে যে হত্যাকাণ্ড, তার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন অপ্রাসঙ্গিক ভাবে এবং একেবারে কি বলবো অবাস্তব ভাবে, যে ভদ্রলোকেরা যেখানে ছিলেনই না, যেহেতু আশেপাশে কোথাও ছিলেন না, তাদেরকে দেওয়া হচ্ছে। এবং মানে কি বলবো, তাদেরকে জামিনের পরে আবার শোন অ্যারেস্টের ব্যাপারে একটা মামলা করা হয়েছিল এবং পরবর্তীকালে শোন অ্যারেস্ট আর দেখানো হবে না, এই ধরনের কতগুলো রায় পাওয়া গেছিল। আমাদেরও 2-3 জন ছিলেন, তার মধ্যে এখনো 2 জন জেলেই আছেন। তো পরবর্তীকালে দেখা গেল যে ওটাকেও সুপ্রিম কোর্টে অ্যাপিল করে সরকার এটাকেও স্থগিত করেছেন, মানে তারা শোন অ্যারেস্ট দেখাবেন এখন থেকে আরো। এবং তার পরবর্তীতে বগুড়ার আমাদের এমপি একজন জিন্না, শরীফুল হক জিন্না, উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন এই 13th ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশনে বগুড়ার থেকে। তাকে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরে অ্যারেস্ট করা হয়েছে। তাকে 8-10টা কেসে তার জামিন হয়ে গেছে। পরবর্তীকালে আমার মনে হয় 4-5 দিন আগে একটা কেসে আবার তাকে নতুন করে শোন অ্যারেস্ট দেখে আবার জেলখানে রাখে। উনি খুবই অসুস্থ, ওনার মাথায় নাকি ব্রেনের এখানে কিছু ইনফেকশন হয়েছে, উনি হসপিটালাইজ এবং খুবই অবস্থা খারাপ। কিন্তু ওই আমরা এই যে সমস্যাটা শুরু হয়েছিল আর কি, এই সমস্যার এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্যা এখন পর্যন্ত সমাধান হয়নি। একই ধারায় একইভাবেই দেশ চলছে। সে সময় যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা আমরা দেখেছিলাম, যেটা চেতনা বলা হচ্ছে, যে আমাদের জুলাইয়ের চেতনা, এটা চেতনা আমাদের কাছে একরকম ছিল, আমরা ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের কাছে চেতনা ছিল বৈষম্য মুক্ত একটি দেশ গঠন করা, তার জন্য একটা ভালো নির্বাচন, জবাবদিহিতামূলক নির্বাচন, এবং তারপরে একটা নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ব্যবস্থা থেকে পরিবর্তন করে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা করা হবে, এবং তার মাধ্যমে একটা বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন করা। এটা ছিল জনগণের প্রত্যাশা। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এটাকে যারা মোটামুটি হাইজ্যাক করে মেটিকুলাসলি ডিজাইন বলে যারা এটাকে নিয়ে গেলেন, এবং তারা প্র্যাকটিক্যালি সব রাইটিস্ট, মানে উগ্রপন্থী, কিছুটা জঙ্গিবাদ, এই ধরনের যারা ছিলেন অনেকেই তার মধ্যে খুব প্রাধান্য পেলেন, অনেককে জেলখানা থেকে ছেড়ে দেওয়া। ওনারা কিন্তু এটাকে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসলে তাদের চেতনাটা দাঁড়িয়ে গেল, আমার ধারণা মতে চেতনাটা হলো আমাদের অশ্লীলতা, উচ্ছৃঙ্খলতা, অনৈক্য, এই ধরনের, এটি হলো তাদের চেতনা, এবং এটা নিয়ে এখন পর্যন্ত তারা অগ্রসর হচ্ছেন।
তাদের কথা হলো অর্ধেক দেশের অর্ধেক মানুষ যারা তাদের মন মতো মানুষ নয়, তাদেরকে এই দেশে থাকতেই দেওয়া হবে না, বা এই দেশে তাদেরকে একেবারে ব্যানিশ করে দেওয়া হবে, নির্মূল করে দেওয়া হবে কোন রকম ক্ষমতা ছাড়া। তো এই জিনিসটা পরবর্তীতে ইলেকশনের পরে, ইলেকশনটা কোনো ইলেকশন হয়নি যাই হোক, তা যেটাই হোক, সাধারণ ঘোষণা একটা ইলেকশন হয়েছে, আগের থেকে পাশ করা ঠিক করা ছিল, যেটা বলা হয় 14 সালের ইলেকশন, 18 সালের, 24 সালের চেয়ে খুব ভালো ইলেকশন। এই তিনটির চেয়েও খারাপ ইলেকশন হয়েছে। আমি বিভিন্নভাবে এটা দেখিয়েছি, বিভিন্ন মিডিয়াতে বলেছি, জনগণ একদিন এটা পরিষ্কার বুঝতে পারবে। এটা একবার কে জিতবে কে হারবে 100% ঠিক করে দেওয়া ছিল। তারপরে ধরে নিলাম যে একটা ইলেকশন হয়েছে, একটা সরকার এসছে, এখন কিছু পরিবর্তন আমরা আশা করেছিলাম। এই পরিবর্তনটা অর্থ হলো যে যেটা মানে অনৈক্যের রাজনীতি, যেটা অশ্লীলতার রাজনীতি এবং উচ্ছৃঙ্খলতার রাজনীতি, এটার থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো। সেই জন্য কিন্তু আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতার আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা সবকিছু মেনে তাদেরকে বলেছিলাম যে আপনারা ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেন, এবং আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে যে বিশাল সমস্যা আমাদের সামনে, এগুলোকে আমরা মোকাবেলা করি। সমস্যাগুলি তারা কতটুকু অনুধাবন করতে পারছে না আমি জানি না। আমি দীর্ঘদিন সরকার পরিচালনার সঙ্গে ছিলাম। আমি 96 সাল থেকে প্রায় প্রত্যেক পার্লামেন্টে ছিলাম। 2014 পার্লামেন্ট আমি নিজের থেকে বর্জন করেছিলাম, আর এখন এসে এই পার্লামেন্টে আমাকে তারা ইঞ্জিনিয়ারিং করে বাদ দিয়েছে। তাছাড়া এবং সবসময় আমি খুব গুরুত্বপূর্ণ পদে ছিলাম। তার আগেও আমি 25 বছর সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। অনেক সময় দেশে বিদেশে বিভিন্ন সংস্থায় কাজ করেছি। আমার একটা অভিজ্ঞতা আছে দেশ চালানোর, এবং কিভাবে সংসদ চলে, কিভাবে সরকার চলে। তো সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি যে সামনে মহাবিপদ। একটা হলো আইন শৃঙ্খলার চরম অবনতি, মানে এটা বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এরকম হয়নি। আজকে আমি আপনার প্রোগ্রামের আগে একটু আগে দেখছিলাম এনটিভিতে লাইভ করেছে, সেটা তো মজার ব্যাপার আর কি। লক্ষ্মীপুরের রামগতির 9 নম্বর চরগাছি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বয়ের চর এলাকাবাসীরা সব রাস্তা দাঁড়িয়ে মানববন্ধন করছেন। তাদের দাবি হলো এলাকায় গুন্ডা পান্ডা চাঁদাবাজের অত্যাচারে তারা বাঁচতে পারছে না। যে কোনো সময় যে কোনো লোককে আঘাত করা হচ্ছে, তাদের ঘর বাড়ি লুট করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। তারা এর থেকে উপরে ত্রাণ চায়। গ্রামের মানুষ এখন ওটার জন্য দাঁড়াচ্ছে। আইন শৃঙ্খলার এরকম ব্যবস্থা শুধু গ্রামে নয়, শহরে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো লোকই তারা যে কোনো ভাবে হার্ম করতে পারছে। জানমাল ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। আর সেকেন্ড হলো যে বিশালভাবে মানুষ জনসমর্থন চাকরিচ্যুত হচ্ছে, যে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, বেকার সমস্যা প্রতিদিন বাড়ছে, এবং অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে, অর্ধমুক্ত মানুষের সংখ্যা বাড়ছে। কিছুদিন আগে ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন ওদের একটা রিপোর্ট বেরিয়েছে, সব পেপারই আসছে। ওরা বলেছে বাংলাদেশের এখন 1,81,00,000 মানুষ চরম খাদ্য সংকটের মুখোমুখি যে কোনো সময়। এরকম একটা বিশাল সমস্যা হতে পারে। আর 38.6%, এটা একটা রিপোর্ট এসছে ইয়ের থেকে, ওই ধরনের একটা অর্গানাইজেশন থেকে এসছে, যে তারা মানে হাফ ফেইল্ড, মানে তাদের নারিশমেন্ট তারা পুরোপুরি পাচ্ছে না। তো প্রায় 50% লোক হয় অভুক্ত, না হলে এখন অর্ধমুক্ত অবস্থা আছে। আর তাদের সামনের দিকে যে ভবিষ্যৎ, কোনোখানে কোনো বিনিয়োগ হচ্ছে না, কোনো ইনভেস্টমেন্ট নেই, কোন রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই, পয়সার অভাবে কোনো কিছু কাজ করছে না। অর্ধেক থেকে রাস্তাঘাট ফেলে দিয়ে চলে যাচ্ছে, মানুষ গালাগালি করছে, কোনো খবর নেই, মানুষের কন্ট্রাক্টররা কাজের টাকা পাচ্ছে না। এই অবস্থায় মানুষের প্রতিদিন যেহেতু কোনো চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না, বেকার বাড়ছে, তার মধ্যে মিল ফ্যাক্টরি গুলোকে বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকিং সিস্টেম কাজ করছে না, বিভিন্নভাবে আইন শৃঙ্খলার অবনতি, তাদের যে ধরনের সুযোগ সুবিধা দরকার একটা ফ্যাক্টরি চালাতে, সেই সুযোগ সুবিধা মানে কোলাপসিং, হোল ইকোনমি ইজ কোলাপসিং, আইন শৃঙ্খলা কোলাপ। মানে এবার একটু কিছুদিন আগে দেখলাম আমাদের গ্রোথ রেট 3-এর নিচে নেমে যাবে বলে ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলছে 3-এর নিচে চলে যাবে। সেই কারণে এই সময় এর থেকে উদ্ধারের জন্য যেটা সবচেয়ে বড় দরকার ছিল, সেটা হলো আমাদের জাতীয় ঐক্য। সবাই মিলে একসঙ্গে হলে বাঙালি জাতি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতো। এবং আমরা এই নির্বাচিত হওয়ার পরে এই সরকারের কাছে এটি এক্সপেক্ট করেছিলাম। আমরা বলেছিলাম নির্বাচন ভালো হয়নি, আমাদেরকে জোর করে হারিয়ে, তারপরে আমরা আপনাদের সমর্থন দিচ্ছি, আমরা মেনে নিচ্ছি। কেন? যে আমরা চাচ্ছি যে আগের যে অন্তর্বর্তীকালী সরকারের যে একটা বিশাল একটা সমস্যার মধ্যে আমাদের নিমজ্জিত করে একটা ধ্বংসের মুখে নিয়ে গেছে, সেখান থেকে আপনারা আমাদের উদ্ধার করে নিয়ে আসবেন। উদ্ধারটা কিভাবে করবেন? সেটা হলো যে আমাদেরকে একটা জাতীয় ঐক্য তৈরি করবেন, যেটা অনৈক্য ওনারা সৃষ্টি করেছেন, দেশটাকে বিভক্ত করেছেন, একজন আরেকজনকে দেখলেই কেমন করে তাকে হত্যা করে দেবে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখান থেকে বের হতে না পারলে দেশবাসীর কোনো সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সম্ভব নয়। আমাদের এই জিনিসটা কিন্তু চাইনিজ অ্যাম্বাসেডার 2-3 দিন আগে বলছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। উনি বলেছেন যে দেশের জন্য, তারা বলেছে তাদের কাছে কিন্তু আমাদের সরকার যাচ্ছে টাকা পয়সার জন্য, তারা কিন্তু বলছে আমাদের স্থিতিশীলতা এবং
জাতীয় ঐক্য, মানে তারা বলতে চাচ্ছে জাতীয় ঐক্য ছাড়া স্থিতিশীলতা হবে না। এটা আমি বলছি যে জাতীয় ঐক্য ছাড়া স্থিতিশীলতা হবে না, চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন। এটা একটা আমার কাছে কি মনে, তার আগে সার্জিও গোর আসলেন, উনি তো পরিষ্কার ভাবে উনি তো সিদ্ধান্ত নিয়েছিলেন, ওনার কাছে এখানে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার ছিল না, যেহেতু উনি বুঝে শুনে এসেছেন, ওনার রিপোর্ট ছিল, ওনাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, ওনাদের পলিটিক্যাল অ্যানালিসিস ছিল। ওনারা এসে পরিষ্কার ভাবে সরকারকে সরকারি দলকে না, সরকারি কোনো যারা কনসার্ন মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারকে তাদের মতামত জানিয়ে গেছেন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ এটা বুঝিয়ে দিয়েছেন। এই ইন্ডিয়ার আমাদের মাননীয় হাই কমিশনার, ইন্ডিয়ান হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে উনি কথা দেখা করেছেন এবং এই ঢাকার ভিতরে এটা দেখা করে উনি বুঝিয়ে দিয়েছেন যে ভারতের সঙ্গে আমরা এইসব বাংলাদেশের ব্যাপারে একসঙ্গে কাজ করছি। এবং ভারত তো বারংবার বলছে যে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতি চালু করতে হবে, সব দলকে সঙ্গে নিতে হবে, সব দলকে কনফিডেন্স আনতে হবে। আপনি যদি সবাই মিলে যদি সরকারকে এখন বড় ধরনের অনেকগুলো চ্যালেঞ্জ সামনে ফেস করতে হবে, এই চ্যালেঞ্জগুলো বললাম ইকোনমিক একটা, আইন শৃঙ্খলা একটা, সামনের দিকে দুর্ভিক্ষ হতে পারে, ল অ্যান্ড অর্ডার কোলাপস করে গেছে, এখানে বড় ধরনের একটা গৃহযুদ্ধ হতে পারে, অনেক কিছু হতে পারে। সেটার জন্য যদি সবাই একমত হন, যেটা আমরা 71 সালে স্বাধীনতা পরে দেখেছি, বঙ্গবন্ধু এসে বললেন, আমি তো চাকরি করতাম নারায়ণগঞ্জ ডকেট, আমি ইঞ্জিনিয়ার ছিলাম, ওনারা বললেন অর্ধেক, উনি বলেন 3 বছর আমি বেতন দিতে পারবো না, অর্ধেক বেতন দেবো। আমরা সবাই কিন্তু অর্ধেক বেতন নিয়ে বাংলাদেশের লোক ছিল, তখন কিন্তু জিনিসপত্রের দাম টাম বেড়ে যাচ্ছিল, আমরা অনেক জিনিস পাওয়া যাচ্ছিল না, মানুষের অনেক কষ্ট করেছে, কিন্তু মানুষে কিন্তু যেহেতু সবাই একমত ছিল, আমরা সবাই ইউনাইটেড ছিলাম, আমরা কিন্তু কেউ এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। এখনো আমরা আশা করছিলাম যে সরকার এইভাবে একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলবেন এবং তার মাধ্যমে সামনের দিকে ক্রাইসিসটা মোকাবেলা করার চেষ্টা করবেন। ওনারা কিন্তু এই পথে এখনো হাঁটছেন না। জি, আমরা এতক্ষণ আপনার যে ব্যাখ্যা পেলাম, বাংলাদেশ মনে হলো যেন আপনার ব্যাখ্যায় একটা অন্ধকার যুগে নানা রকম সমস্যা, আইন শৃঙ্খলা থেকে শুরু করে দ্রব্যমূল্য, শিল্প প্রতিষ্ঠান, অর্থনীতি, সব ক্ষেত্রে, এমনকি পলিটিক্যাল স্পেসটা পর্যন্ত নেই। এর মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেল যে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ তো বাংলাদেশে এই মুহূর্তে কার্যক্রমে নিষিদ্ধ। আমরা এই আলাপটা না করলে আলাপটা অসম্পূর্ণ থেকে যায় যে গতকালকে আওয়ামী লীগ দেশের বাইরে এক বড় ধরনের কর্মকাণ্ড বা কর্মসূচি পালন করলেন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা একটা বড় প্রেস কনফারেন্স করেছেন নয়াদিল্লি। এটি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি, বা দেশের বাইরে গিয়ে রাজনীতি করতে হচ্ছে কেন? উনি অবশ্য খুব সুন্দর গোছালো ভাবে সবকিছু বলেছেন, কি প্রেক্ষিতে কেন উনি গেছেন, ওনার জীবন সংশয় ছিল এবং তারপরে বাংলাদেশের কি অবস্থা হয়েছে ওনার বর্তমানে এখন পর্যন্ত, এবং সবকিছু দেখে শোনার করার পরে ওনার ধারণা হয়েছে যে আমি বাংলাদেশের সন্তান, বাংলাদেশের জন্য আমি কাজ করছি আজীবন, আমার পরিবার কাজ করছে, অনেক ত্যাগ স্বীকার করেছি, আমরা আবার বাংলাদেশের জন্য আমি আবার আমার জীবন উৎসর্গ করতে চাই, দরকার হলে উৎসর্গ করবো। আমি ক্ষমতার জন্য যেতে চাচ্ছি না। আমি বাংলাদেশে একটা যে দুর্ভোগ চলছে সারা দেশের মানুষ, একদিকে চাকরি নাই, জিনিসপত্র দাম হুড়ো করে বাড়ছে, খাবার নাই, কোথায় কে যাবে, তারপরে পথে ঘাটে যেখানে সেখানে যাকে তাকে মানে যে কোনো ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে, হত্যা করা হচ্ছে, বিনা বিচারে জেলখানার মানুষ হত্যা করা বিভিন্ন ভাবে। তো ওইসব কারণে উনি বলেছেন, খুব স্পষ্ট ভাষায় উনি বলেছেন যে উনি আবার সেই জন্য ফিরে আসতে চাচ্ছেন, এবং ফিরে আসার ব্যাপারে কিন্তু উনি খুব প্র্যাগমেটিক কথা বলেছেন যে আমার জন্য এটা আমার নামে মামলা আছে, আমাকে যাওয়ার পরে মামলা আমি ফেস করতে রাজি আছি। উনি বলেননি যে আমার মামলাগুলো কি প্রেক্ষিত যেভাবে হোক আমি এটার বিচার হোক আমি চাই, এবং আমি তারপরেও আমাকে যা শাস্তি দিবে আমি রাজি আছি, কিন্তু দেশের স্বার্থে আমি মনে করি এখন আমার দেশে যাওয়া উচিত। এবং এটা উনি যেভাবে গুছিয়ে বলেছেন, এবং যেগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি পরিস্থিতিতে উনি গেছিলেন, বর্তমান পরিস্থিতি কি, বাংলাদেশের মানুষজন কিভাবে বসবাস করছে, কিভাবে দেশটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে, উনি বলছে এটা তো আমি চোখের সামনে আমি বসে বসে দেখতে পারবো না, আমাকে তার জন্য যে কোনো ঝুঁকি দিতে আমি রাজি আছি এবং ঝুঁকি আমি নিব। উনি কিন্তু বলেননি যে ওনাকে ফ্রি করে দিতে হবে, ওনাকে জোর করে উনি কিছু করুন। উনি বলেছেন আমি বিচারের সম্মুখীন হবো, আমি আদালতের কিন্তু বিচারের আমি প্রহসন উনি ডেফিনেটলি হবে, ওটা উনি চাচ্ছেন না। বিচারের মাধ্যমে যদি আমি দোষী হই, আমি দোষী হতো, কিন্তু আমি দেশের মানুষের কাছে যাব, দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। উনি তিন চারটা বিষয় দাবি করেছেন, এটা আমি মনে করি অত্যন্ত ন্যায্য দাবি। উনি একটা বলেছেন যে আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য সর্বশূন্য স্পেস দিতে হবে, সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, তাদের উপর যে অন্যায় অত্যাচার করে মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা আটক করা হচ্ছে, এটা ছেড়ে দিতে হবে। এটা খুব সাহস কথা, এটা আমি ওনার সঙ্গে 100 বার
আগেও বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাদ দিয়ে বাংলাদেশের অর্ধেক মানুষকে নিশ্চিহ্ন করে দিবেন, এই স্বপ্ন, দিবা স্বপ্ন যারা দেখেন, এরা আমি মনে হয় বোকার স্বর্গে বাস করেন। এটা কখনোই সম্ভব না। আওয়ামী লীগ উঠবে, ওনারা যদি জোর করে এটাকে, যদি স্পেস না দেন তাহলে জোর করে আসতে হবে। তখন হবে কি, বড় ধরনের হানাহানি, কাটাকাটি, মারামারি, বড় ধরনের একটা দুর্যোগ হবে, দুর্ভিক্ষ হবে, মানে বড় ধরনের ক্ষতি হবে। আর যদি ওনারা সবাই মিলে এটাকে দেশের স্বার্থে চিন্তা করেন, উনি নিজের জন্য কিছু চাননি। আর বলেছেন যে মানুষের অত্যাচার করা হচ্ছে, এটার থেকে প্রেস স্বাধীনতা, এটা উনি বলেছেন যে মিডিয়ার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। ওনার সঙ্গে মিডিয়ার স্বাধীনতা নিয়ে আমরা অনেক ক্রিটিসাইজ করেছি, কিন্তু তারপরেও এখন যেটা হয়েছে সেটা তো আমি মনে করছি আউট অফ প্রপোর্শন। এটা আমি আগেও বলেছি। এখন মিডিয়াতে যে কালকে একটা কালবেলার কোন এক সাংবাদিক কি জয় বাংলা ওনার কথার সময় লিখেছে, তার ব্যক্তিগত মতামত দিয়েছে, সেটা বলতেই পারে, বাংলাদেশের নাগরিক, জয় বাংলা তো কোনো ইলিগাল কিছু নয়, এবং ওনাকে হেল করা তো ইলিগাল কিছু নয়, আমি যা মনে করি। তারপরে তার জন্য তার চাকরি চলে গেছে, তাকে নানানভাবে হেনস্থা, এবং প্রচুর মানুষ জাস্ট তারা আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনো সম্পৃক্ত ছিল, তাদের চাকরি চলে গেছে। উনি বলছে মিডিয়ার স্বাধীনতা দিতে হবে। মিডিয়ার স্বাধীনতা একটা বড় জিনিস, এটা একটা পিলার অফ দ্য স্টেট। তিনটা পিলারের মধ্যে এটা একটা বড় পিলার এটা। আর লাস্টে উনি যেটা বলেছেন সেটা হলো যে রিকনসিলিয়েশনের কথা উনি বলেছেন, যে হ্যাঁ, আমি মনে করি দেশে এখন একটা রিকনসিলিয়েশন করার দরকার আছে। এটা প্রত্যেকটাই খুবই লজিক্যাল কথা। এবং উনি বলেছেন উনি কনভিক্টেড পেশেন্ট, উনি এটা সেটা, এইসব কথা না বলে ওনার কথার মর্মটা ধরে আমার মনে হয় উনি কনভিকশনে, উনি বলছেন তো কনভিকশন হয়েছে, ঠিক আছে আমি আসবো কনভিকশনে, আমার বিচার করবেন, বিচারে আমাকে যেটা শাস্তি হবে আমি শাস্তি নিতে রাজি আছি। এমনকি ওনাকে যদি ওনার জীবনের ঝুঁকি আছে, ওনাকে নামানোর সঙ্গে সঙ্গে মেরে ফেলাবে, নামানোর সঙ্গে সঙ্গে গিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হবে, সব কথা শোনার পর উনি বলেছেন আই ডোন্ট মাইন্ড। আমার কথা হলো, আমি যাব আমার দেশের মানুষের জন্য, আমি যাব আমার দেশের মানুষের কাছে, তারা আমাকে যেভাবে গ্রহণ করবে আমি সেভাবে গ্রহণ করতে রাজি আছি। উনি বলেননি যে আমি জোর করে যাব, জোর করে আমি ওখানে বসবো, তোমাদের সব মেরে ফেলবো, কিছুই বলেনি। কারোর বিরুদ্ধে উনি কিছু বলেননি। শুধু অবস্থার প্রেক্ষিতে যেটা দাঁড়িয়েছে, অনেক ইনোসেন্ট মানুষকে অনেক ধরনের অত্যাচার করা হচ্ছে, এটার ব্যাপারে উনি কথা বলেছেন। তো ওনার কথার মধ্যে ওই একই কথা এসছে, সেটা হলো যে জাতীয় ঐক্য, ইনক্লুসিভ একটা রাজনীতি, আর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটা প্রয়োজন। এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন যা বোঝা যাচ্ছে, চায়না বললো কয়েকদিন আগে, আমেরিকান, এবং এদের কিন্তু অনেক আগে থেকে ইন্ডিয়ানদের কথা আমরা অনেক আগে থেকে শুনেছি। সার্জিও গোর যখন, আমেরিকানরাও যখন ওনার সঙ্গে কথা বললো, তার মানে ওনারাও একই পথে আছেন। ফলে আমার মনে হচ্ছে এখন এটার বাইরে যাওয়ার স্কোপ সরকারের নেই। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এখন যখন বিগ পাওয়ার্স যারা এখানে এখন প্লে করছেন আমাদের দেশের রাজনীতি নিয়ে, যেহেতু এটা খুব স্ট্র্যাটেজিক লোকেশন, বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে ডিউটিস লোকেশন, এবং এটার অনেক ধরনের ডাইমেনশন আছে, সেখানে অনেক মানুষের অনেক ধরনের ইন্টারেস্ট আছে বিগ পাওয়ার্স। কাজে সবাই যখন একমত হয়েছে যে এখানে একটা স্থিতিশীলতা দরকার, এবং স্থিতিশীলতার জন্য ইনক্লুসিভনেস দরকার, আমার মনে হয় না এটাকে খুব বেশি দিন ঠেকিয়ে রাখা সম্ভব হবে। এটা হবেই, এবং এরা সবাই বিগ পাওয়ার্সরা না হলেও দেশের জনগণও চাচ্ছে যে একটা ইনক্লুসিভনেস হোক, এবং দেশের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটিটা বন্ধ। এটা ওনার যে কথা, রিকনসিলিয়েশনের কথা বলেছেন, এটা আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন চাচ্ছে যে বাবা যা হয়েছে হয়ে গেছে, এখন সবাই মিলে বসেন, কি করতে হয় করেন, যার শাস্তি পাওয়ার আইনগতভাবে শাস্তি দেন, কিন্তু রাস্তাবাদী লোককে ধরে যে কোনো সেখানে শাস্তির ব্যবস্থা করেন না। এই মব জাস্টিস মাস্ট বি স্টপ, এই এগুলো একটু বন্ধ করতে হবে। কাজে আমি মনে করি এই সময় ওনার এই আহ্বান এবং বিশ্ব পরিস্থিতি, এবং আমার ধারণা মতে আমি যেটা বুঝতে পারলাম চাইনিজ অ্যাম্বাসেডারের কথা, সার্জিও গোর ওনার সঙ্গে এখানে এসে ওনার সরাসরি শুধু সরকারকে মেসেজ দেওয়া, এবং তারপরে গিয়ে ওনারা যেটা করলেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সঙ্গে কথা বললেন, সব মিলিয়ে একটা মেসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমরা ইনক্লুসিভনেস চাই এবং স্টেবিলিটি চাই, স্টেবিলিটির জন্য ইনক্লুসিভনেস চাই, এবং তার জন্য রিকনসিলিয়েশন চাই দরকার হলে। এটা আমাদের শেখ হাসিনা বলেছেন, এটার সাথে আমি একমত। সাম্প্রতিক সময়ে কূটনীতির হাত দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা ঘটেছে, যে মার্কিন দূত, বিশেষ দূত সার্জিও গোরের কথা আপনি বলছেন আপনার আলোচনায়। রাজনৈতিক দলের সাথে তার বৈঠকের কর্মসূচি ছিল, কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আপনাদের সাথে সার্জিও গোর বৈঠক করেছে। এটি গণমাধ্যমে না এলেও এটা আমাদের নিউ মিডিয়া আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে এটি সয়লাভ যে আপনাদের সাথে বৈঠক হয়েছে। কেন রাজনৈতিক দলের বৈঠক, কেন রাজনৈতিক দলের সাথে এই মুহূর্তে যারা প্রচলিত, বিএনপি দলগতভাবে বৈঠক হয়নি, জামাতের সাথে বৈঠক হয়নি, এনসিপির সাথে বৈঠক হয়নি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে বৈঠক কেন হচ্ছে,
জাতীয় পার্টি কোণঠাসা জাতীয় পার্টিকে কোণঠাসা করে রেখেছে, সেই জাতীয় পার্টির সাথে কেন বৈঠক হচ্ছে, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমি বলছি আপনাকে, ওনারা একটা জিনিস আমি পরিষ্কার বুঝে গেছি, উনি আসার আগে সমস্ত প্রিপারেশন নিয়ে এসেছেন। উনি এখানে কোনো ডিসকাস, উনি কতগুলো ডিসিশন জানাতে এসেছেন এবং এটাকে উনি অবভিয়াস করার চেষ্টা করেছেন। এবং তার জন্য উনি বিএনপি কি করছে, জামাত কি করছে, এনসিপি কি করছে ওনারা জানেন, এবং এই কাজগুলোর সঙ্গে ওনারা একমত হতে পারছেন না, ওনাদের সঙ্গে ফার্দার ডিসকাশনের প্রয়োজন ওনারা মনে করেননি। আর এদিকে সরকারের সাথে কোনো যেখানে দরকার, ফরেন মিনিস্টার অ্যান্ড ওনার সঙ্গীতা, আর তারপরে প্রাইম মিনিস্টার, তার বাইরে উনি কোনো সরকারি মিনিস্টারের সঙ্গে কথা বলেননি, কোনো ডিনার অ্যাটেন্ড করেননি, কোনো কোনো অন্য কোনো ফর্মালিটিস করেননি, সময় নষ্ট করেননি। কিন্তু আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা বলেছেন দীর্ঘক্ষণ, ওনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা কথাবার্তা এনাদের করে মোটামুটি একটা হয়ে গেছে। আমাদের সঙ্গে কথা বলার যেটা আমার সঙ্গে বা সার্ভিস, এটা আমরা শুনেছিলাম যে কথা বলতে চান, কিন্তু আমার ধারণা আমার সঙ্গে কথা পরে হয়নি কারণ ওনারা ইতিমধ্যে ওনারা সমস্ত পিকচারটা পেয়ে গেছে, আমরা কি অবস্থা আছি, কোনটা ওনাদের কি অবস্থা আছে। আপনার সঙ্গে বৈঠক হয়নি সার্জিও করে? না, হয়নি, আমার সঙ্গে কোনো বৈঠক হয়নি। একটা কথা উঠেছিল যে অভিযোগ হতে পারে, কিন্তু পরবর্তীকালে এটা হয়নি। আমি জানি না, এটার কোনো প্রয়োজন ছিল না আর কি। আমরা একটা সমস্যাটা হয়ে গেছে যে আমাদের দেশটাকে এখন যেহেতু আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি না, যেমন ভারতের একসাথে থাকে, ওরা কিন্তু ওই কংগ্রেস পার্টি আর সব পার্টি মিলেই কিন্তু সর্বদলীয় সিদ্ধান্ত নেয় যখন ওরা এক্সটার্নাল কোনো ব্যাপারে কাজ করতে হয়, মানে দেশের বাইরের কোনো ব্যাপারে দেশের স্বার্থ নিয়ে কথা বলতে হয়, তখন ওনারা এক টোনে কথা বলেন। জেনারেলি আমরা যেটা দেখেছি আমাদের দলে, তো আমাদের দেশে তো আমরা অনেক আগে নিজেরা ডিভাইড করে ফেলি, তার ফলে বাইরের লোক এসে আমাদের মধ্যস্থতা করতে হয়, আমরাই ইনভাইট করি মিলল। তো যাই হোক, ওটা আমি মনে করি যে সেই হিসাবে এটাকে দেখা হলেও বিরাট কিছু হওয়ার ছিল না। আমাদের কি ঘটনা এগুলো ওনারা জানেন, ওনাদেরকে আমরা ফ্রম টাইম টু টাইম জানিয়ে দিই, ওনাদের যে ডিপার্টমেন্ট গুলো এগুলো ডিল করে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তো ওনারা যে বাস্তবে আমাদের সঙ্গে কথা বলতে চাইতেন, আমরা রেডি ছিলাম, করেননি। আমার ধারণা, আমি জানি না সেটা শিওর না, ওনারা হয়তো আওয়ামী লীগের ওনার সঙ্গে করেনি, কারণ আওয়ামী লীগের ঘটনা ওনারা সম্পূর্ণ ঘটনাগুলো জানেন, ওনাদের ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন এজেন্সিজ আছে, সবখান থেকে ওনারা খবর জোগাড় করেছে, এবং ওইসব কারণে ওরা এটা নিয়ে খুব একটা মাতামাতি করেননি। তবে ওনারা এটা ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে ইনক্লুসিভ হতে হবে এবং একটা রিকনসিলিয়েশন হতে হবে। এটা মোটামুটি আমি মনে করি যে সামনের দিকে এটাই হতে যাচ্ছে, যে কোনো ভাবে হোক এটাকে মানতে হবে। সরকার যে রিয়াকশন দেখাচ্ছেন, এটা আমার কাছে একটু অদ্ভুত মনে হয়েছে, যে ওনারা যে একটা ফেসবুকে রিয়াকশন দিলেন। আমি তো যতটুকু জানি ডিপ্লোম্যাটিক ভাষা হলো ওনাদেরকে একটা চিঠি দেওয়া হবে ফরেন মিনিস্ট্রি থেকে, এবং ওটা অ্যাম্বাসেডর বা হাই কমিশনের মাধ্যমে অফিসিয়ালি দেওয়া হয়। মানে ব্যাপকভাবে কি বলবো এটাকে, রুড়ো ভাষা ব্যবহার করে এই ধরনের কোনো মেসেজ কোনো সময় কোনো সরকার টু সরকার হয়েছে, বা এটাকে সরকারকে উদ্দেশ্য করে ভারতীয় সরকার দিয়েছেন, এরকম আমার মনে করার কোনো কারণ নেই। আমি মনে করছি এটা শুধু বাংলাদেশের কিছু লোককে বোঝানোর জন্যই হয়তো এটা আমার ধারণা অবশ্য দেওয়া হয়েছে, জাস্ট টু শো দেন যে। এবং ওনারা অনেক সময় আমি শুনেছি যে অন্যান্য বিদেশিদের কাছে, ভারতীয়দের কাছে অনেক সময় এই সরকারের তরফ থেকে বলা হয় যে আমাদের সঙ্গে তো প্রতিপক্ষ সব সাম্প্রদায়িক শক্তি, উগ্রপন্থী আছে, এটা সমস্যা সৃষ্টি করতে পারেন, তার সেই জন্য আমরা কিছু বক্তব্য হয়তো আপনাদের সঙ্গে, তবে ভিতরে ভিতরে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে নেই, এটা নাকি আমরা এটা স্বাভাবিক বিষয়। আমি ধারণা করি যে এই ধরনের মেসেজ এটা বাংলাদেশে যারা ভারত বিরোধী বা যারা এখন ওনাদের তথা বিরোধী দলে আছেন, এনাদের কাছে এই জিনিসগুলো খুব লোভনীয় হবে। যদিও আমার ধারণা ওনাদের সব নেতৃত্বের সঙ্গে ওনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং সবসময় আছে, তবে এটার প্রমাণ আবার পাওয়া যাবে। আমি যেটা বিশ্বাস করছি সেটা সামনের দিকে ব্রিক্স সম্মেলনে বিমস্টেকের সভাপতি হিসেবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়েছে। এখন অনেকে বলছেন উনিতে যাবেন না, আমার ধারণা উনি যাবেন এবং কথাবার্তাও বলবেন এবং সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করবেন। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে চালাবেন, আমি দীর্ঘদিন দেশ চালানোর অভিজ্ঞতার কারণে বলছি, এটা এক ধরনের অবাস্তব চিন্তা। ওনাদের সঙ্গে এনিমিটি তৈরি করবেন গালাগালি করে, আর তারপরে আপনি দেশ চালাবেন। ভারতের সঙ্গে বাংলাদেশ ভারতের কাছে ইম্পর্টেন্ট শুধু সিকিউরিটি পারপাস, অন্যান্য পারপাসে ওদের স্ট্র্যাটেজিক পারপাস ছাড়া অন্য পারপাস, ব্যবসা বাণিজ্য, এটা খুব একটা বেশি ম্যাটার করে না। বরং আমরাই অনেক ক্ষেত্রেই অনেকভাবে ডিপেন্ডেন্ট। আমি যখন মন্ত্রী ছিলাম
তখন অনেকে বলতো যে ভারতের সঙ্গে আমাদের এই ট্রেড ইমব্যালেন্স, আমরা ইমব্যালেন্সটা হয়েছে যেমন আমরা এখন ভারতের উপর ডিপেন্ডেন্ট হয়েছে। আগে ইউরোপ আমেরিকার সঙ্গে ছিলাম, তখন ইউরোপ আমেরিকা থেকে একটা মেশিন আনতে যা খরচ হতো ভারত থেকে তার 10 ভাগের 1 ভাগ লাগে, সঙ্গে সঙ্গে মেনটেন্স করা যায়। এমনকি চায়না একটা কম্পিটিটর, কিন্তু চায়নার চেয়েও ভারত অনেক ক্ষেত্রে অনেক সুবিধা, তাড়াতাড়ি আসতে পারে, যে কোনো জিনিস সার্ভিস দিতে পারে। তো এইসব কারণে ভারতকে বাদ দিয়ে উনি করবেন না। তখন হয়তো আবার আহ ওনার দেশ সহকর্মীদেরকে বলবেন যে ভাই তোমাদেরকে রক্ষা করার জন্য এত ভারত তোমাদের উপরে অ্যাটাক করে বসতে পারে, ভারত তো মৌলবাদ পছন্দ করছে না, কাজে তাদেরকে তো খুশি রাখতে হবে। এই ধরনের একটা কিছু গোজামিল, এটা আমার ধারণা, এটা আমার ধারণা। এটা আপনি বলছেন আপনার সঙ্গে সার্জিও গোরের বৈঠক হয়নি, তাই কি? আসলে কি তাই? হ্যাঁ হয়, হ্যাঁ। আচ্ছা, আওয়ামী লীগের সঙ্গে কি বৈঠক হয়েছে? আমার এখন পর্যন্ত আমি কোনো কাছ থেকে কোনো কনফার্মেশন পাইনি। সাবের হোসেন কারোর সঙ্গে উনি কথা বলছেন না, উনি কোনো টেলিফোন রিসিভ করছেন না, যতটুকু আমার কানেকশন আছে। ও এমনকি আওয়ামী লীগের লোকদেরও কাছেও আমি শুনেছি ওরাও ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বৈঠক হয়েছে সবাই কি হয়নি এছাড়া আপনি কি কোনো বার্তা পেয়েছেন, কূটনৈতিক ভাবে কোনো বার্তা পেয়েছেন? রাজনৈতিক বাংলাদেশের বেশিরভাগ মানুষ, আপনি 50 থেকে 60% মানুষকে খানিক আগেই বললেন যে রাজনৈতিক একটা অনিশ্চয়তার দোলা চলে দুলছে। আপনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, একটি অন্যতম প্রধান রাজনৈতিক দলের কর্ণধার। আপনি কি কোনো বার্তা পেয়েছেন আমাদের কূটনৈতিক শক্তি, পরাশক্তি কিংবা আঞ্চলিক শক্তি যে খুব শীঘ্রই বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে যাবে, এমন কোনো বার্তা কি পেয়েছেন? একেবারে সরাসরি বার্তা পেয়েছি এটা বলা ঠিক হবে না, তবে আমি যে ধরনের ফিডব্যাক পাচ্ছি আমার মনে হচ্ছে ওই দিকেই যাচ্ছে। বেশ কয়েকটি পরাশক্তি বাংলাদেশে অনিশ্চয়তা, মানে যেটা অনিশ্চিত অস্থিতিশীলতা রাজনৈতিক করছেন না, এবং তারা স্থিতিশীলতার জন্য জাতীয় ইনক্লুসিভনেস একটা দরকার, জাতীয় ঐক্য দরকার, এটা মনে করছেন। কাজেই এটা সামনের দিকে হবে বলেই আমার ধারণা হয়েছে। বাংলাদেশে একটা সংকট, রাজনীতিতে সংকট কালে ঐক্য প্রয়োজন। আওয়ামী লীগের মধ্যে নানা রকম আমরা পরিশুদ্ধ আওয়ামী লীগ ইত্যাদি বিভিন্ন কিছু শুনলাম গত 2 বছর ধরে। আওয়ামী লীগ কিন্তু যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগেই আছে, নেতৃত্বে অটুট এক জায়গায় কেন্দ্রীভূত। বাংলাদেশের রাজনীতি যে সংকটে, জাতীয় পার্টিকে আমরা ঠিক খুব শীঘ্রই একটা ঐক্যের জায়গায় দেখবো কিনা, বিভক্ত জাতীয় পার্টি এক দেখবো কিনা আমরা শীঘ্র? না 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 না, বিভক্ত জাতীয় পার্টি বিভক্ত ছিল না, একটা অংশ সবসময় শেখ হাসিনা এটা করেছিলেন, আমাদেরকে বিভক্ত করে ধ্বংস করার ব্যবস্থা করেছে। মানে ওনার বাইরে গেলেই উনি দলকে ভাগ করে আরেক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। মানে আমরা লাঙ্গল নিয়ে ফাইট করতাম। এখন আমরা মনে করছি লাঙ্গল টাঙ্গল কোনো কথা না, আমরা জনগণের সঙ্গে থাকবো, যেখানে যেতে যা হচ্ছে তা হোক। এখন আর তো হবে না, যারা করতে চাচ্ছেন তারা চলে আসবেন, না করতে চাইলে না করবেন, কিন্তু ওই আমাদেরকে ব্যবহার করা যে ষড়যন্ত্র, এটা আর দিব না আমরা করতে, এটাতে আমরা রাজি না, আর এটা হবেও না এর সামনের দিকে ইনশাল্লাহ। তো ওইদিকে আর একটা কথা বলে দিই, হ্যাঁ ওইটা ওই কি কথা আওয়ামী লীগের কি বলেন আপনি, আওয়ামী লীগের একটা যেটা জিনিসটা অনেকে ভুল করছে, সেটা হলো বাংলাদেশের জনগণের মধ্যে একটা ব্যাপক সংখ্যক যারা আওয়ামী লীগের বিরোধী ছিলেন বিভিন্ন ভাবে। আমরাও তো আওয়ামী লীগের বিরোধিতা করছি আন্দোলনের সময়। তো তারপরেও কিন্তু তারা এখন আওয়ামী লীগের পক্ষে অনেক বেশি জনসমর্থন বেড়েছে। তবে আমি আরো স্পেসিফিক ভাবে এটা বলতে চাই, আওয়ামী লীগের পক্ষে নয়, শেখ হাসিনার পক্ষে জনসমর্থন বেড়েছে, আওয়ামী লীগের পক্ষে নয়। এবং এখন যে মানুষ যারা সমর্থন দিবে এর পরবর্তীকালে, কাজেই শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা রিফাইন্ড এগুলো কতগুলো মানে মানুষের কল্পনা আর কি, নিজের ধাঁচে তৈরি করার চেষ্টা। সেটা অবশ্য শেখ হাসিনাও চেষ্টা করেছিলেন, একটা বিএনপি কতগুলো বানিয়েছিলেন। এটা কোনো সময় হয় না। বেসিক্যালি মানুষকে এত বোকা মনে করার কিছু নেই। এখন যেটা হচ্ছে, আওয়ামী লীগের বা জনসমর্থন যেটা বেড়েছে, সেটা বেড়েছে হলো শেখ হাসিনা। এটা সবার কাছে অদ্ভুত লাগতে পারে কথাটা শুনতে, কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি ফিল্ডের লোকের সঙ্গে কথা বলি, এবং আমার সঙ্গে মানুষের ফ্র্যাঙ্কলি কথা বলে, ভয় করে না। কারণ অন্য লোকের সঙ্গে কথা বলতে ভয় করে, আবার সরকারি লোক কিনা, আবার আমার বাড়িঘর বা দোকানপাট ভেঙে দেবে কিনা, আমার সঙ্গে ফ্র্যাঙ্কলি বলে। ওরা বলে যে আমরা তো আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম, আমি তো শেখ হাসিনার সঙ্গে ভালো ছিলাম। তো শেখ হাসিনা তো অনেক অত্যাচার করছে, ওখানে তো চাঁদাবাজি হতো, চাঁদাবাজি হতো একটা ফিক্স, এটা লিমিটলেস ছিল না। এবং আমরা বলতাম যে ঠিক আছে, এটা দিয়ে চালানো যায়। আর ওনারা যে অত্যাচার করতো, এখন তো দেখছি অত্যাচার না করলে তো আমরা রাস্তাঘাটে এখন হাঁটতে পারছি না। এদেরকে যদি আপনি কঠোরভাবে দমন না করেন, কঠোর হস্তে যদি দমন না করেন, তাহলে তো এই আইন শৃঙ্খলা ঠিক হবে না, এবং মানুষজনের যে
অত্যাচারিত হচ্ছে, তো হবে না। এর জন্য তো শেখ হাসিনা ফিট ছিল, এটা পরিষ্কার ভাবে অনেকে বলছে আমার, যে শেখ হাসিনা যেটা করেছে যেটাকে আমরা নির্মমতা বলছি, ঠিকই আছে নির্মমতা, কিন্তু সাধারণ মানুষের কাছে মনে হয়েছে নির্মমতা যেটা আমরা পাচ্ছি সেটা আরো বেশি নির্মম। এই জিনিসটা সাধারণ মানুষ উপলব্ধি হয়েছে। কাজেই পরবর্তীকালে যেটা সাপোর্ট আসবে, এটা আওয়ামী লীগের সাপোর্ট না, এটা আসবে শেখ হাসিনার সাপোর্ট। এবং শেখ হাসিনা আসলেই ওনার কথায় কিন্তু জনগণ লাভ দেবে, যে কোনো আওয়ামী লীগের লোকের কথায় লাভ দিবে না। কারণ উনি প্রুভ করেছেন যে উনি দেশকে চালিয়েছেন ভালোভাবে, অনেক খারাপ কিছু করেছেন, এটা আমরা অস্বীকার করার উপায় নেই, ওনারও অস্বীকার করার উপায় নেই। কিন্তু উনি এখন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে আমি আশা করি ওনার মনে সেই পরিবর্তনটা এসছে যে জাতির জন্য আমি জীবন দিয়ে দেবো। ঈশ্বর সাহেবকে যেমন আমরা বিদেশে পাঠানোর জন্য অনেকে চেষ্টা করেছে, তখন উনি যাননি, উনি বলছেন আমি দেশে থাকবো, বিচার আচার আমি বেশি ফেস করবো। ইলেকশনের সময় অনেকে বলেছিল, আমাদের দলের বড় বড় সিনিয়র নেতারা ওনাকে নিষেধ করেছে, আমি ওনাকে গিয়ে বলছি সবাই নিষেধ করছে, উনি বলছেন আমি জনগণের আদালতে যাব, জনগণ আমাকে বিচার করবে, এবং সেটাই করেছিলেন। শেখ হাসিনাও ওই জিনিসটি করতে চাচ্ছেন, হয়তো উনি আগেই করতে চেয়েছিলেন, তখন হয়তো ওনার জীবনের একটা এমন অবস্থা ছিল, ওনার বাবা মা ভাই বোন সবাইকে মেরে ফেলেছে, আবার ওনার দুজন আছেন ওনাদেরকেও মেরে ফেলা হয় কিনা, এসব কারণে হয়তো উনি কিছুটা হলেও সরে গেছিলেন। কিন্তু ওনার মধ্যে স্পিরিটটা আমি দেখেছি, ওনার কথার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং যে স্পিরিট আমি দেখেছি, ওনার কথার মধ্যে যে জোর, যাতে আমি খুব কনভিন্স যে শি উইল কাম। এন্ড উনি আসলে পরে আওয়ামী লীগকে নয়, রিফাইন দূরের কথা, কোনো আওয়ামী লীগকে নয়, মানুষের সমর্থন দেবে শেখ হাসিনাকে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। শি ইজ পপুলার নাও, নট আওয়ামী লীগ ইটসেলফ। কাজে রিফাইন ওগুলো বাদ দেন। এমনি উনি আসলে, উনি যদি জেলেও থাকেন, উনি যেখানেই থাকুন, মানুষে ওনার কথা চিন্তা করছে, ওনাকে ভালো মনে করছে যে উনি ভালো চালিয়েছিলেন, ভবিষ্যতে ভালো চালাতে পারবেন। কারণ ওনার সঙ্গে ওরা বলছে স্যার দুর্নীতি হয়েছে, তারপরে তো আমরা পেয়েছি, আমরা তো তখন ব্যাংক থেকে টাকা পেয়েছি, আমরা তখন আত্মঘাতে চলতে পেরেছি, আমাদের বাড়ি ঘরে নিরাপত্তা ছিল, আমাদের চাঁদাবাজির একটা লিমিট ছিল, এবং যে কোনো ভাবেও আমাদের নিরাপত্তা ছিল। আর জিনিসপত্রের দাম যতই থাক, আমরা ব্যবসা বাণিজ্য করে খেতে পেরেছি, আমাদের ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছিল, আমরা অনেক কথা বলেছি, হয়তো ধ্বংস হয়ে যেত, ওটাও ঠিক। কিন্তু যে কোনো ভাবে হোক জনগণের মনে একটা ছিল যে ওনার সময় অনেক খারাপ কথা ওনার বিরুদ্ধে আমরা বলেছি, আমি বলেছি, কিন্তু তারপরেও তো আমরা খেয়ে পড়েছিলাম, আমরা নিশ্চিত ছিলাম, আমাদের কোন রকম অত্যাচারিত হয়নি, অন্যায় করে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হতে পারি। ব্যবসা আগে তো একটা মানুষকে ধরে তার জেল জল দিল, এখন তো মানুষ না, তার ব্যবসা বাণিজ্য, তার গাড়ি বাড়ি, তার মানে 14 পুরুষের সবকিছু ধ্বংস করে দিচ্ছে, মানে একটা মানুষকে সম্পূর্ণভাবে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। তো এত বড় তো কোনো সময় ওই ধরনের সময় ছিল না। এবং ওনারা বলতে চাচ্ছে যে এইটা ছিল বিকজ শেখ হাসিনা, যেটাকে বলা হয় আয়রন লেডি, কে জানি কোন নিউজ পেপারে এটা আয়রন লেডি হিসেবে নাকি তাকে বলেছে। কালকের সংবাদ এটা প্রচারিত হয়েছে, আমি তো শুনলাম 44 crore 440 মিলিয়ন ভিউজ হয়েছে। বিভিন্ন জায়গায় সমস্ত মিডিয়াতে কভারেজ দিয়েছেন, ওনাকে পজিটিভ কভারেজ দিয়েছে বেশিরভাগ, আমি অনেকগুলো পড়লাম অনেকগুলো। আয়রন লেডি বলেছে অনেকে। তো শি হ্যাজ বিন প্রুভ টু বি আয়রন লেডি ফর দ্য পিপল অফ বাংলাদেশ এট দ্য মোমেন্ট, এ বিগ নাম্বার অফ পিপল। অনেকে হয়তো এটাকে আমার কথায় অন্যভাবে নেবেন, আমি আওয়ামী লীগের সমর্থক না, আমি আওয়ামী লীগের রাজনীতি সময় তার সবচেয়ে বেশি সমালোচনা আমি করেছি, ওনাকে কর্তৃত্ববাদী সরকার আমি বলেছি, ওনার সামনে বলেছি, এবং উনি নির্বাচনগুলো ভালো করেননি ওনার সামনে বলেছি, উনি বিএনপির উপর অত্যাচার করছে, ওটা ভালো হচ্ছে না, জামাতকে ব্যান করেছে ভালো হয়নি, ওনার সামনে বলেছে, সামনে দাঁড়িয়ে সংসদে বলেছে। কাজেই এগুলো আমি এখনো বলছি। তারপরেও আমি মনে করি যে উনি যে কোনো ভাবেই হোক, ওনার সময় লুটপাট হয়ে টাকা চলে গেছে, অনেক শোনা গেছিল, কিন্তু তারপরে কিন্তু কোনোদিন কোনো টাকার অভাব হয়নি, ব্যাংকেও টাকার অভাব হয়নি, ইম্পোর্ট এক্সপোর্টও কোনো অসুবিধা হয়নি, কোনো জিনিসপত্র অ্যাভেলেবিলিটি কোনো সমস্যা হয়নি, এবং গ্রোথ হয়ে গেছে, সারা চাকরি বাকরি পেয়েছে, মানুষের খেয়ে পরে বেঁচেছে, মানুষের মধ্যে কোনো রকম অনিশ্চয়তা খুব কম লোকের মধ্যে ছিল। পলিটিক্যাল কিছু উনি করেছিলেন যেগুলো হয়তো এখন অনেকে বলছে যে ওগুলো হয়তো দরকার ছিল, যেমন যেটা ওই এক্সট্রিমিস্টের ব্যাপারে, জঙ্গিবাদের ব্যাপারে উনি যেটা করেছিলেন, অনেকেই তখন আমরা এটাকে খুব বেশি নির্মমতা মনে করেছিলাম। এখন তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমি অনেকের সঙ্গে আলাপ করি, তারা মনে করে যে বাংলাদেশ এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে, ওইটা ওই ধরনের মানুষ ছাড়া এটা এখানে রোধ করা কঠিন, এটা ওনার জন্য একটা প্লাস পয়েন্ট ফ্রম দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এখন কিন্তু ওনাকে ওইটাও একটা দেখানো হচ্ছে যে এই যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, যেটা সারা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা, যেটা আমি বলি যে একটা মানুষের মাংস বিক্রি করার একটা দোকান হবে, এটা গরিব মানুষের ছেলেপেলেকে ট্যাবলেট খাইয়ে সব সুইসাইড বোম্বার বানিয়ে সারা পৃথিবীতে সরবরাহ করা হয়, একটা আর্টিকেল লিখছে এটার ব্যাপারে, এবং সারা পৃথিবীতে এটা এখন অনেকে বলছে, আমেরিকানদের মধ্যে আমি কথাটা শুনেছি যে জঙ্গিবাদ তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই জঙ্গিবাদ যদি এইভাবে চলতে থাকে,
এবং এভাবে এনকারেজ করা হয়, স্টেট স্পন্সর্ড হয়, এবং সেটার জন্য হয়তো অনেকে এখানে ইনভেস্ট করছেন, অনেক বড় বড় যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এই ধরনের সঙ্গে তারা এটাকে একটা ব্রিডিং গ্রাউন্ড ফর ইসলামিক সুইসাইড মুভমেন্টস। এবং আমাদের দেশের লোকের চাকরির জন্য বিভিন্ন দেশে চলে, ইউক্রেনে চলে যাচ্ছে, রাশিয়া চলে যাচ্ছে, তারা পাকিস্তানে গিয়ে গুলি খাচ্ছে সন্ত্রাসী হিসাবে, চাকরির জন্য শুধু। সেই চাকরির জন্য যদি আপনি তাকে কিছু ট্যাবলেট খাইয়ে দেন, মুখের বোমা লেগে সে বেঁচে চলে যাবে। এখন এইটা তো খুবই ডেঞ্জারাস জিনিস, এবং এইটাও কিন্তু শেখ হাসিনার জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট হিসাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ধরা পড়েছে। এবং এদিকেও মানে আমি যেটা বললাম, এমনকি মানে আমার কাছে সবচেয়ে যেটা আমার কাছে স্ট্রাইকিং মনে হচ্ছে, যখন আমি চাইনিজ অ্যাম্বাসেডরকে বলতে শুনলাম যে দেশে স্টেবিলিটি দরকার, দেশে ইউনিটি দরকার। স্টেবিলিটি এবং ইউনিটি দরকার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। এতক্ষণ আমরা দেশ নিয়ে নানা হতাশা, রাজনীতি নিয়ে হতাশার কথা বললাম। বেশিরভাগ মানুষ বাংলাদেশের মুখিয়ে আছে, বাংলাদেশে আবার কবে সুদিন আসবে। আপনি বাংলাদেশের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, দীর্ঘদিন সরকারে ছিলেন, প্রধান বিরোধী দল ছিলেন, সরকারে পরিচালনায় ছিলেন, এবং একটি প্রধান রাজনৈতিক দলের অন্যতম কাণ্ডারী। আমরা দেশের মানুষকে কি আশা দিয়ে এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে পারি? কোন আশার কথা বলতে পারেন কি? না, আমি আশার কথা আমি বলতে পারি এই মুহূর্তে, যে এই জন্যই যে পৃথিবীর পরাশক্তিগুলোর যারা প্রায় সবাই আমার ধারণা মতো, বা আমি যেভাবে যতটুকু ইনফরমেশন কালেক্ট করেছি, সবাই বাংলাদেশে একটা স্থিতিশীলতা চাচ্ছেন, এবং তার জন্যই একটা ইনক্লুসিভ রাজনীতি চাচ্ছেন। ফলে এখানে একটা ইনক্লুসিভ রাজনীতি হবে, এবং আমি মনে করি একটা রিকনসিলিয়েশন হবে। এটা হতে বাধ্য করা হবে হয়তো, সরকার যদি এটা বাইরে যেতে চায়, সরকারের পক্ষে খুব বেশি দিন কন্টিনিউ করা এইভাবে সম্ভব হবে না। ফলে আমি আশাবাদী যে সামনের দিনগুলি ভালো দিন আসছে, সামনের দিনগুলি অত্যাচার অবিচার যেটা হচ্ছে সেটা চলে যাবে, সবাইকে এক টেবিলে আসতে হবে, এবং মানুষকে অযথা যে বিভিন্নভাবে হয়রানি করছে তার থেকে মানুষ মুক্তি পাবে। এবং আশা করা যায় যে তখন যখন স্টেবিলিটি আসবে, সারা বিশ্ব এখানে, আমাদের এখানে কিন্তু অনেকে ইনভেস্ট করতে চায়, অনেক কারণে চায়, এবং সেখানে মানুষ আসবে এবং মানুষের অর্থনৈতিক উন্নতি সামনের দিকে এগিয়ে যাবে। তার জন্য যে পরিবেশ, সেটা এখন আমি মনে করি গতকালের পরের থেকে আমার মনে হয়েছে যে এটা শুরু হলো, এখন থেকে শুরু হয়েছে পরিবর্তনের সূচনা, এবং পরিবর্তন সামনে যত দিন যাবে পরিবর্তন হবে, এবং শুভ দিকে পরিবর্তন হবে। আর অন্যায়, অবিচার, হিংস্রতা, অশ্লীলতা এর থেকে দেশ মুক্ত হবে, দেশ একটা ঐক্যের রাজনীতি যাবে, দেশ একটা ভালোবাসার রাজনীতি যাবে, হিংসা বিদ্বেষ ভুলে যাবে, সকলে সকলকে ভাই বলে গ্রহণ করবে, প্রতিপক্ষ প্রতিপক্ষই হবে, সে শত্রু নয়। সে তার মতামতকে আমি সবসময় আমি মানতে নাও পারি, কিন্তু তার মতামতকে আমি ধ্বংস করার চেষ্টা করব না, তাকে ধ্বংস করার চেষ্টা করব না তার মতবাদের জন্য। সকল মানুষ তার নিজস্ব মতামত নিয়ে বেঁচে থাকবে, সকলকে তাদের যে স্বাভাবিক যে রাজনৈতিক অধিকার, স্বাভাবিক নাগরিক অধিকার, এগুলো থেকে সবাই বঞ্চিত হবে না, এটি আমার প্রত্যাশা। এবং আমি মনে করি সামনের দিনগুলিতে আমরা সেদিকে অগ্রসর হচ্ছি, আমি বেশ আশাবাদী। আমরা আশা নিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাইছি। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন আমার জন্য, আমাকে সুযোগ দিয়েছেন দেশবাসীর কাছে আমার মতামতগুলি তুলে ধরার জন্য, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অন্তরালের আলাপে আপনাদের সঙ্গে যুক্ত হবার আশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।